আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার কেমিস্ট্রি লেকচার। আজকের লেকচারে আমি শুরু করতে যাচ্ছি গুণগত রসায়ন চ্যাপ্টারটা। এটা তোমাদের ফার্স্ট পেপারে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের শুরুতেই আমি যে তিনটা টপিক নিয়ে আলোচনা করব, সেই তিনটা টপিক আমি এখানে অলরেডি লিখে রেখেছি। সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আর তারপরে আসলো বোর পরমাণু মডেল। তোমরা আপাতত শিখে আসছো রাদারফোর্ডের পরেই আসলে বোর পড়ার কথা। তো প্ল্যাঙ্ক মাঝখান থেকে কোন দিক থেকে আসলো, তাই না? এটাও আমি অবশ্যই বুঝাবো। তার সাথে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমি পাশে সালগুলো লিখে রেখেছি। সালগুলো তোমরা অবশ্যই জানো, বইয়ের ভেতরেও আছে, তাও আমার লেখার একটা ইম্পর্টেন্স আছে, সেটা তোমাদের আমি তুলে ধরবো, ঠিক আছে? আচ্ছা, শুরু করবো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল দিয়ে। রাদারফোর্ড পরমাণু মডেলের জন্য আমরা দেখি আগে সে কি এক্সপেরিমেন্টটা করছিল আর কি এক্সপেরিমেন্টের মাধ্যমে সে 1911 সালে তার মডেলটা দাঁড় করাইছে, ঠিক আছে? ওকে, শুরু করা যাক। সে এক্সপেরিমেন্টের জন্য দরকার ছিল হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, দ্যাট মিনস হিলিয়াম 2 4 2+। যেহেতু নিউক্লিয়াস, তার মানে দুইটা ইলেকট্রন নাই, অ্যান্ড আমার মাঝখানে শুধুমাত্র নিউক্লিয়াসটা পড়ে থাকলো, ঠিক আছে? ওকে, হিলিয়াম নিউক্লিয়াস একটা হচ্ছে সোনার পাত, দুইটা জিনিস। আরেকটা জিনিস তিনি কাজে লাগিয়েছিলেন, সেটা হচ্ছে জিঙ্ক সালফাইড এর একটা পর্দা, ঠিক আছে? এক্সপেরিমেন্টটা তিনি কিভাবে সাজাইলেন? এক্সপেরিমেন্টটা তিনি সাজালেন এভাবে যে প্রথমে তিনি একটা সোনার পাত রাখলেন এখানে, ঠিক আছে? একটা সোনার পাত রাখলেন। সোনার পাতের এই পাশে তিনি রাখলেন একটা জিঙ্ক সালফাইডের পর্দা, ঠিক আছে? অ্যান্ড তিনি এই পাশ থেকে একটা সোর্স নিলেন, যে সোর্স থেকে তিনি হিলিয়াম নিউক্লিয়াসটা এই দিকে থ্রো করবেন, ঠিক আছে? যেটা সোনার পাতকে ভেদ করে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দার উপরে পড়বে। আচ্ছা, ঘটনা কি ছিল? তিনি চাচ্ছিলেন হচ্ছে পরমাণু মডেল। ওকে, পরমাণু মডেল, তার মানে অবশ্যই এখানে এক্সপেরিমেন্টের মধ্যে কোথাও না কোথাও পরমাণু কাজে লাগাইতে হবে। সো পরমাণুটা ছিল হচ্ছে আমার এর ভেতরে, ঠিক আছে? আমরা যে অ্যাটম নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের এর ভেতরে অ্যাটমগুলো, ঠিক আছে? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে তিনি শুরুতে একটা সোর্স থেকে হিলিয়াম নিউক্লিয়াস থ্রো করলেন। হিলিয়াম নিউক্লিয়াসগুলো সোনার পাতকে ভেদ করে গিয়ে এই পর্দার উপরে পড়লো। অ্যান্ড এই পর্দার উপরে পড়ার সময় ওই জায়গাগুলো যেখানে পড়তেছিল সেই জায়গাগুলো আসলে আলোকিত হলো। তার মাধ্যমে তিনি কাউন্ট করলেন যে কি হিসেবে ওখানে পড়তেছে বা কি অ্যাঙ্গেলে আমার হিলিয়াম নিউক্লিয়াসগুলো ওই পর্দার উপরে পড়তেছে। এবং এই ঘটনার পরে তিনি দেখলেন বেশিরভাগ হিলিয়াম নিউক্লিয়াসগুলো সোনার পাতকে ভেদ করে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে গিয়ে পড়লো। তো তার পর্যবেক্ষণ কি ছিল? পর্যবেক্ষণ নাম্বার 1, পর্যবেক্ষণ নাম্বার 1, 99% হিলিয়াম নিউক্লিয়াস সরাসরি যাবে, ঠিক আছে? তার পর্যবেক্ষণ 1 নম্বর পর্যবেক্ষণে তিনি ধরা পড়লেন যে 99% থ্রো করা হিলিয়াম নিউক্লিয়াসের 100%-এর মধ্যে 99% যে রাস্তায় থ্রো করছে ঠিক ওই সরল পথে গিয়ে জিঙ্ক সালফাইডের পর্দার উপরে পড়ছে, ঠিক আছে? দেন পরবর্তীতে তিনি আরেকটা জিনিস খেয়াল করলেন যে অল্প কিছু সংখ্যক হিলিয়াম নিউক্লিয়াস দিক পরিবর্তন করে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা যে হিলিয়াম নিউক্লিয়াসগুলো থ্রো করছি তার কিছু কিছু জিনিস এই যে অ্যাটমগুলো বা যে পরমাণু আছে এই সোনার পাতের ভেতরে, সেই পরমাণুগুলোকে গিয়ে হিট করলো অ্যান্ড আস্তে করে দিক পরিবর্তন করলো, ঠিক আছে? আসার পর কিছু পরিমাণে দিক পরিবর্তন করলো। 3 নম্বর পর্যবেক্ষণ তিনি যেটা খেয়াল করলেন সেটা হচ্ছে আরও নগণ্য সংখ্যক
90 ডিগ্রি বা তার বেশি কোণে বিক্ষিপ্ত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে এখান থেকে থ্রো করা হিলিয়াম নিউক্লিয়াসগুলো সরাসরি এখানে অ্যাটমে হিট করে বা পরমাণুতে হিট করে 90 ডিগ্রি কোণে ডানে বামে যেদিকে মন চায় বিক্ষিপ্ত হয়েছে, অথবা 90 ডিগ্রির বেশি কোণে। ঠিক আছে। অ্যান্ড লাস্টলি আরেকটা পয়েন্ট ছিল যেটার মাধ্যমে তিনি বললেন যে হিলিয়াম নিউক্লিয়াসগুলো যে থ্রো করা হচ্ছে এখান থেকে 20,000-এর মধ্যে 20,000 এর মধ্যে একটি হিলিয়াম নিউক্লিয়াস 20,000-এর মধ্যে একটি হিলিয়াম নিউক্লিয়াস ঠিক বিপরীত দিকে চলে আসলো। ঠিক বিপরীত দিকে মানে কি? সোনার পাতের ভেতর দিয়ে যাওয়ার কথা ছিল, সে যায় নাই, ওখানে রিফ্লেক্ট করে ঠিক বিপরীত দিকে চলে আসছে। ঠিক আছে। সো এই 4টা পর্যবেক্ষণ থেকে তিনি পরবর্তীতে কিছু সিদ্ধান্তে আসলেন। তিনি এর পরবর্তীতে এই 4টা পর্যবেক্ষণ, এই এক্সপেরিমেন্টের পর্যবেক্ষণের উপর নির্ভর করে তিনি একটা সিদ্ধান্ত আসলেন, যে সিদ্ধান্তগুলো পরবর্তীতে তার রাদারফোর্ড পরমাণু মডেল হিসেবে কাজে লাগলো। সিদ্ধান্ত নাম্বার 1। আচ্ছা, 1 নম্বর সিদ্ধান্তে তিনি বলতেছেন যে একটি পরমাণু দুটি অংশে বিভক্ত। কি কি? নাম্বার 1 হচ্ছে তোমার কি? অবশ্যই নিউক্লিয়াস। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে তোমার নিউক্লিয়াস বাদ দিয়ে ইলেকট্রন না, কিন্তু বাদ দিয়ে পরমাণুর বাকি অংশ। ওকে, তার 1 নম্বর সিদ্ধান্ত আসলো এইটা। এরপরে তিনি বললেন যে ভেতরে যে নিউক্লিয়াসটা থাকবে, কোনো একটা অ্যাটম বা পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসটা থাকবে, নিউক্লিয়াসের আয়তন নগণ্য। নগণ্য বলতে কি বোঝাচ্ছে? নগণ্য বলতে ভাই এটা বোঝাচ্ছে যে একটা মনে করো, নগণ্য বলতে এটা বোঝাচ্ছে মনে করো একটা অ্যাটম আমি আঁকাই। এই যে মনে করো এটা আমার একটা অ্যাটম বা পরমাণু, এর ভেতরে এইটা হচ্ছে আমার নিউক্লিয়াস। তার মানে কি? তার মানে হচ্ছে আমার এত বড় একটা পরমাণুর ভিতরে আমার এতটুকু জায়গা বা ভর দখল করে আসা হচ্ছে আমার নিউক্লিয়াসটা। যদিও বলা হয় যে নিউক্লিয়াসটাতে অ্যাটম বা পরমাণুর সর্বোচ্চ ভর এর ভিতরে কেন্দ্রীভূত থাকে, কিন্তু তার আয়তন এর তুলনায় খুবই নগণ্য, সে খুবই ছোট। ঠিক আছে। তো 3 নম্বর সিদ্ধান্ত হিসেবে তিনি বলতেছেন পরমাণু সৌরজগতের মতো কাজ করে। এটা দ্বারা তিনি বোঝাচ্ছেন যে এই যে এটা হচ্ছে আমার সান, অ্যান্ড বাকি জিনিসগুলো বা বাইরে কি আছে? নিউক্লিয়াসের বাইরে কি থাকে? ইলেকট্রনকে যে এগুলোকে কেন্দ্র করে ঘোরাফেরা করতেছে, এই সানকে কেন্দ্র করে যে ঘোরাফেরা করতেছে, এগুলোকে তিনি বলতেছেন প্ল্যানেট। ঠিক আছে। এটা ছিল তার ধারণা যে সৌরজগতের মতো কাজ করবে। কি কাজ করবে? আমার এই পরমাণু মডেলটা অনুযায়ী আমার একটা পরমাণুর নিউক্লিয়াসটা সূর্য এবং বাকি যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, সেগুলো আসলে প্ল্যানেটের মতো কাজ করবে। তার মানে আমার পুরো সিস্টেমটা আসলে একটা সৌরজগতের মতো কাজ করবে। ঠিক আছে। তো 4 নম্বর সিদ্ধান্তে এসে তিনি বলতেছেন, এতগুলো সিদ্ধান্তের পর তিনি এসে বলতেছেন যে একটি পরমাণু আধান নিরপেক্ষ। আচ্ছা ভাই, তোমরা যে 9-10-এ পড়ে আসছো যে আমাদের একটা পরমাণুতে যদি 5টা পজিটিভ চার্জের জিনিস থাকে, মানে 5টা প্রোটন থাকে, এটা পড়ে আসছো যে আমাদের অবশ্যই 5টা ইলেকট্রনও থাকতে হবে, তাই না?
এতটুকু পড়ে আসছে মুখস্থ করে, বাট এটা আসলো কই থেকে? এটা আসলো হচ্ছে এই পয়েন্টটা থেকে, ঠিক আছে? তার এই পয়েন্টের ধারণা থেকে আমরা বলতে পারতাম একটা পরমাণুর মধ্যে তোমার যতগুলো ইলেকট্রন থাকবে ততগুলোই প্রোটন থাকবে, তাছাড়া কিন্তু সেই পরমাণুটা আমার আধান নিরপেক্ষ হইতো না, ঠিক আছে? তো লাস্টলি আরেকটা পয়েন্ট তিনি উল্লেখ করলেন, সেটা হচ্ছে পরমাণুর মধ্যে দুটি বল বিদ্যমান। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। পরমাণুর মধ্যে দুইটা বল বিদ্যমান। কি কি বল? আচ্ছা, তার আগে আমি একটা পরমাণু আঁকায় নেই। মনে করো এটা আমার নিউক্লিয়াস, চারপাশে হচ্ছে আমার এগুলো কক্ষপথ, যে কক্ষপথ দিয়ে আমার ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে খুব ভালোভাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এগুলো ঘোরাফেরা করতেছে চারপাশে। এখন কথা হচ্ছে যে এগুলো যে ঘোরাফেরা করতেছে এদিক দিয়েই কেন ঘুরবে? ও এই কক্ষপথের এই বরাবরই কেন ঘুরবে? কেন এটা আমার এরকম ঘুরতেছে না কেন? এরকম ঘুরতেছে না কেন? আমার কেন ওইটা ওই বরাবরই ঘুরতে হবে? তার কারণ হচ্ছে এটা কি নিউক্লিয়াস, তার মানে পজিটিভ চার্জ। এটা কি ইলেকট্রন, মানে নেগেটিভ চার্জ। একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জকে নিজেদের দিকে আকৃষ্ট করতেছে, ঠিক আছে? তো এটা গেল একটা বল। কি বল এটা? এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। যেহেতু এই বলটার কারণে ইলেকট্রনটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করতেছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে কেন্দ্রমুখী বল। এখন কথা হচ্ছে যে যেহেতু কেন্দ্রমুখী বল আছে, তার মানে তো এর ভেতরে চলে আসার কথা। ও কেন ওই দিক দিয়েই ঘুরতেছে? এর কারণ হচ্ছে এখানে আরেকটা বল কাজ করতেছে, যেটাকে বলা হয় হচ্ছে ঠিক এই দিকে কাজ করতেছে। এটাকে বলা হচ্ছে তোমার কেন্দ্র বিমুখী বল। এই বলটা হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। অ্যান্ড যে বলটা বাইরের দিকে কাজ করতেছে সেটাকে বলা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। যেহেতু কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল দুইটার মান একটা ইলেকট্রনের ওপর সেম, এই কারণেই ওই ইলেকট্রনটা ওই কক্ষপথ ধরে ঠিক ওই বরাবরই আবর্তন করতেছে। সে ভেতরেও আসতেছে না, সে বাইরেও যাচ্ছে না। যখন আমার দুইটার ব্যালেন্স হবে না, কোনো একটা কম বেশি হবে, তখন ও ভেতরে বা বাইরে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এই গেল হচ্ছে তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল। এগুলো ছিল তার পর্যবেক্ষণ অনুযায়ী সিদ্ধান্ত, যেটা পরবর্তীতে আর কি মডেল হিসেবে কাজ করছে। কিন্তু এই মডেলটাতে অবশ্যই ফ্ল আছে। ফ্ল মানে এখানে কিছু না কিছু ঘাটতি অবশ্যই ছিল। যদি না থাকতো তাহলে বড়সাহেব তো আমার আরেকটা মডেল নিয়ে চলে আসতো না ভাই, তাই না? আচ্ছা, দেখি তার সিদ্ধান্তগুলোর পেছনে সীমাবদ্ধতাগুলো কী কী। খুব ভালো ভাষায় যেটাকে বলা হয় যে সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ওকে, ঠিক আছে। তো তিনি 1 নম্বর পয়েন্ট তাকে সুন্দরভাবে আলাদা করা যায় তার সিদ্ধান্তগুলো থেকে, সেটা হচ্ছে সৌরজগৎ। সৌরজগৎ, আচ্ছা, কেন এটা বলা হইলো? সৌরজগৎ কি? সৌরজগৎ হচ্ছে মাঝখানে একটা আমার সূর্য বা নক্ষত্র আছে, চারপাশে আমার প্ল্যানেটগুলো ঘোরাফেরা করতেছে, তাই না? খুব ভালো কথা। কিন্তু আমার কি সূর্যের চার্জ আছে? সূর্য কি আমার পজিটিভ চার্জ, বা আমার প্ল্যানেটগুলো কি নেগেটিভ চার্জ? তো এখান থেকে খুবই পরিষ্কারভাবে বলা যায়, ঠিক আছে, যে তাদের আবর্তনের কারণ বা এখানে তারা যে হিসেবে আবর্তন করতেছে সেটা আমরা জানি হচ্ছে কি গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী। বাট আমার ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারপাশে আবর্তন করতেছিল সেগুলো একদমই গ্র্যাভিটেশনাল ফোর্স অনুযায়ী আবর্তন করতেছিল না, সেটা তাদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অনুযায়ী তারা আবর্তন করতেছিল, কারণ তাদের ভিতরে পজিটিভ আর নেগেটিভ চার্জটা ছিল, ঠিক আছে ভাই? তো এখানে লক্ষ্য করো সৌরজগৎকে হিসেব করে এর 1 নম্বর সীমাবদ্ধতাকে আমরা তুলে ধরতে পারি। যদি আমরা 2 নম্বর সীমাবদ্ধতা দেখতে চাই, সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল, আচ্ছা, আমি শুধু পয়েন্টগুলো বলতেছি আর কি। তো ম্যাক্সওয়েল কি বলছিলেন? ম্যাক্সওয়েল বলছিলেন কোনো একটা চার্জকে কেন্দ্র করে, কোনো একটা চার্জ, ধরো একটা পজিটিভ চার্জ, কোনো একটা চার্জকে কেন্দ্র করে কোনো অপর আরেকটা চার্জ যদি একে আবর্তন করতে থাকে, তো এক সময় এই যে আবর্তনশীল চার্জটা, তার চার্জটা হারাতে ভেতরে আস্তে আস্তে ও
ওই কেন্দ্রের চার্জের ভেতরে পতিত হবে এক সময় এসে। এটা ছিল ম্যাক্সওয়েলের একদম স্ট্যাবলিশড একটা তত্ত্ব, ঠিক আছে। তো রাদারফোর্ড, এটা তো অনেক আগের একটা তত্ত্ব। তো রাদারফোর্ড সাহেব 1911 সালে এসে যখন এটা বললেন, তার মডেলটা দিলেন, সেখানে কিন্তু তিনি ম্যাক্সওয়েলের এই ধারণাটাকে ব্যাখ্যা করতে পারেন নাই। তিনি বলতে পারেন না ইলেকট্রনগুলো কেন এসে ভেতরে পড়বে না। তো তিনি যেহেতু ম্যাক্সওয়েল বলছিলেন কোনো একটা চার্জকে কেন্দ্র করে অপর একটা চার্জ যদি মুভ করতে থাকে, তাহলে সেকেন্ড চার্জটা আস্তে 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 কেন্দ্রের ভেতরে পতিত হবে। কিন্তু এই ম্যাক্সওয়েলের এই ধারণাটাকে তিনি কাজে লাগাইতে পারেন নাই। এই জন্য এটা ছিল তার আরেকটা সীমাবদ্ধতা। তো আমি যদি 3 নম্বর সীমাবদ্ধতার কথা বলি, সেটা অবশ্যই হবে হচ্ছে কক্ষপথের ধারণা। আচ্ছা, কক্ষপথের ধারণা কি? তিনি তো খুব ভালোভাবে বলছেন যে আসলে আমার একটা নিউক্লিয়াস থাকবে কেন্দ্রে। আচ্ছা, ধরলাম একটা নিউক্লিয়াস থাকলো কেন্দ্রে, এবং বলছেন ইলেকট্রনগুলো চারপাশে ঘোরাফেরা করবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে সেই ইলেকট্রনগুলো কি বিন্যাসে ঘোরাফেরা করবে, বা সেই ইলেকট্রনগুলো কোন শেল দিয়ে বা কোন কক্ষপথ দিয়ে ঘোরাফেরা করবে, এই পথগুলোর ধারণা তিনি দেন নাই। তিনি শুধু বলছেন যে আমাদের নিউক্লিয়াস আছে, ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো চারপাশে ঘোরাফেরা করবে, ঠিক আছে। কিন্তু তার পূর্ণাঙ্গ ধারণা তিনি দিতে ব্যর্থ হয়েছে, ঠিক আছে। এটা ছিল তার আরেকটা সীমাবদ্ধতা। আচ্ছা, যদি 4 নাম্বার সীমাবদ্ধতার কথা বলি, তাহলে অবশ্যই বলতে হবে বর্ণালী, যেটা নিয়ে স্টুডেন্টদের অনেক 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 সমস্যা। আমার স্টুডেন্ট ততগুলোই তারা বলবে যে বর্ণালী নিয়ে ভাইয়া কি বলবো, বর্ণালী কি জিনিস। সূত্র পড়ে যে আসলে আমার বর্ণালীর সূত্র কোথায় কেমনে কাজে লাগাইতে হবে, কিন্তু বর্ণালী কি জিনিস সেটা আর বোঝে না। আচ্ছা, আমরা দেখি বর্ণালী জিনিসটা হয়তো বা প্ল্যাঙ্কে গেলে একটু ভালোভাবে বুঝবো। তো আমি একটু ধারণা দিয়ে রাখি। লক্ষ্য করো, মনে করো আমার আছে হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের চারপাশে মনে করে আমি 2টা কক্ষপথ আঁকায় নিলাম। ওকে, কক্ষপথ যখন আঁকায় নিছি, একটা ইলেকট্রন এখানে দিলাম, একটা এখানে দিলাম। মনে করো এই ইলেকট্রনটা আমার আস্তে করে ফার্স্ট কক্ষপথে এসে পড়লো, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট কক্ষপথে এসে পড়লে সে কিছু পরিমাণ শক্তি হারাবে, ঠিক আছে। এই যে হারানো শক্তিটা আসলে কিভাবে হারাবে? হারানো শক্তিটা সে তরঙ্গ হিসেবে হারাবে, তরঙ্গের মাধ্যমে। এই তরঙ্গগুলোকে বলা হয় হচ্ছে বর্ণালী। যে বর্ণালীর ধারণাটা এইনি সাহেব দিতে পারেন নাই। এই যে রাদারফোর্ড সাহেব তার মডেলে এই বর্ণালীর ধারণাটা তিনি পরিষ্কারভাবে দিতে পারেন নাই, ঠিক আছে। আমরা বর্ণালী নিয়ে আরও পড়বো ইনশাল্লাহ সামনে, ঠিক আছে। আগে আমরা রাদারফোর্ড শেষ করি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যদি বলা হয়, সেটা হচ্ছে এখানকার তার এই তত্ত্বটা পুরোপুরি সাধারণ বলবিদ্যার ওপর নির্ভরশীল, সাধারণ বলবিদ্যা। কিন্তু ঘটনা হচ্ছে যে আমরা পরবর্তীতে যে ফাইনাল আউটকামটা বা রাদারফোর্ড বোর ইউজ করে সামনে আরও যে আমরা ফাইনাল মডেলটা পাবো, সেটাতে কিন্তু আমাদের সাধারণ বলবিদ্যাটা কাজ করে না। সেখানে কাজ করে হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম বলবিদ্যা, ঠিক আছে। কিন্তু তার তত্ত্বটা পুরোপুরি সাধারণ বলবিদ্যার উপর। সাধারণ বলবিদ্যা কি? সাধারণ বলবিদ্যা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, ঠিক আছে, যেটা তোমরা অবশ্যই ফিজিক্সে পড়ে থাকবা। তো এগুলো ছিল হচ্ছে রাদারফোর্ড মডেলের কিছু সীমাবদ্ধতা। কারণ কি, এই সীমাবদ্ধতাগুলো যদি না থাকতো, দরকার তো ছিল না আমার 1913 সালে আরেকটা পরমাণু মডেল বের করা, তাই না? তো কিছু না কিছু সমস্যা ছিল, সেইটার সমাধান হিসেবে পরবর্তীতে আমাদের আসবে হচ্ছে বোর পরমাণু মডেল, ঠিক আছে। সেটা আমরা পরবর্তীতে দেখব, এবং আমরা আশা করি এতটুকুতে আমরা রাদারফোর্ডের মডেল সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পেলাম, ঠিক আছে। আমরা বোরে যাওয়ার আগে আমরা প্ল্যাঙ্কটা একটু বুঝে নেব, তারপর আমরা যদি সময় হয় আজকে বোরে যাব, ঠিক আছে। আসো, প্ল্যাঙ্ক কি বলতেছে। প্ল্যাঙ্ক 1905 বলার কারণ আছে। তার কারণটা হচ্ছে প্ল্যাঙ্ক সাহেব বলতেছিলেন যে তার তত্ত্বটা পুরোপুরি এনার্জির সাথে রিলেটেড, এনার্জি। তো তিনি বলতেছেন যে কোনো একটা আচ্ছা, তার আগে বলে নেই,
যে তোমরা অবশ্য এটা জানো যে প্ল্যাঙ্কের সাথে আইনস্টাইনের একটু তত্ত্বের একটু ঝামেলা ছিল। প্ল্যাঙ্ক বলতেন যে শক্তি প্যাকেট আকারে যায়, যে প্যাকেটগুলোকে বলা হয় হচ্ছে কোয়ান্টাম, ঠিক আছে, যে প্যাকেটগুলোকে কোয়ান্টাম বলা হয়। এখন ঘটনা হচ্ছে এই প্যাকেট আকারের শক্তিগুলো যখন কোনো, মনে করো এটা আমার একটা বস্তু, এটা আমার দ্বিতীয় বস্তু, যখন আমার প্রথম বস্তু থেকে মনে করো আমার শক্তি বিকিরিত হবে, শক্তিটা এখান পর্যন্ত গিয়ে দ্বিতীয় বস্তুর ভেতরে প্রবেশ করবে। ধরো একটা জিনিস, আচ্ছা, তো যখন আমার এই প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুর দিকে শক্তি যাবে, প্রথম বস্তু থেকে যখন শক্তিটা বের হবে, ঠিক আছে, যখন বের হবে তখন এটা কণা হিসেবে বের হবে। আচ্ছা, যখন এই শক্তিটা কণা হিসেবে বা প্যাকেট হিসেবে বা কোয়ান্টাম হিসেবে বের হচ্ছে, তখন একটা বস্তু থেকে বের হলো, বের হয়ে যখন এই বস্তুর ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে, তখনও সে কণা হিসেবে প্রবেশ করবে। কিন্তু ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে এই মাঝখানের জায়গাটা, প্রবেশ এবং বের হওয়া বাদ দিয়ে মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা দিয়ে শক্তিটা তরঙ্গ হিসেবে পাস করবে, ঠিক আছে। এটা ছিল হচ্ছে প্ল্যাঙ্কের ধারণা। কিন্তু আইনস্টাইন সবসময় এর বিরোধিতা করতেন। তিনি সবসময় বলতেন না, আমার কণা এখানেও কণা ওখানেও, কণা আমার যখন ট্রাভেল করতেছে তখনও আমার প্যাকেট প্যাকেট বা কণা ধর্ম হিসেবেই শক্তিটা পাস করতেছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এগুলো তোমাদের নাই, কিন্তু এটা মনে রাখো যে শক্তির যে দুইটা রূপ দেখলা, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। এই দুইটা ধর্ম নিয়ে পরবর্তীতে হাইজেনবার্গ বলো, শ্রোডিঞ্জার বলো, তারপর তোমার ডি ব্রগলি বলো, বিভিন্ন রকমের তত্ত্ব আরও সামনে আসবে। আপাতত যতটুকু দেখালাম এটা নিয়ে আমরা প্ল্যাঙ্ক লক্ষ্য করি। তো প্ল্যাঙ্ক কি বলতেছিলেন? প্ল্যাঙ্ক বলতেছিলেন ই বা এনার্জি, যেটা তরঙ্গ ধর্মের ওপর নির্ভরশীল ছিল যখন সে ট্রাভেল করতেছিল, ঠিক আছে। তো মাঝখানে যখন ট্রাভেল করতেছিল তখন তার তরঙ্গ ধর্মের উপর নির্ভরশীল। একটা তরঙ্গের কি কি থাকে? একটা হচ্ছে ওয়েভলেন্থ, যেটা তোমরা ফিজিক্সে পড়ে আসছো, একটা হচ্ছে ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। তিনি বলতেছেন কোনো একটা তরঙ্গের শক্তি তার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের প্রপোর্শনাল বা সমানুপাতিক, ঠিক আছে। তো তার এইটাকে অবশ্যই আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসবো, প্রপোর্শনাল সাইন তুলে দিলে একটা অবশ্যই কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমার এইচ, যেটাকে বলা হচ্ছে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.625 × 10⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে। তো এটা ছিল আমার প্ল্যাঙ্কের যে শক্তির ধারণা, বা যেটা আমরা পরবর্তীতে বর্ণালীতে আসবো আস্তে আস্তে, সেটা হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, আমরা তো ফর্মুলা শিখলে হবে না, ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে সেই জিনিসটা লক্ষ্য করব। লক্ষ্য করো, আমার একটা কি ছিল, অবশ্যই একটা পরমাণু ছিল, যেই পরমাণুতে ইলেকট্রন আমার মনে করো এই শেলে আছে, এই শেল, ঠিক আছে। এক নম্বর শেলে মনে করো E1 শক্তি, 2 নম্বর শেলে E2, 3 নম্বর শেলে E3, ঠিক আছে। এই তিনটা শেলে হচ্ছে শক্তির ধারণ ক্ষমতা। অবশ্যই আমার E3 E2 এর চাইতে বড়, E2 E1 এর চাইতে বড়, ঠিক আছে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তো ঘটনা কি, এটা আমার কখন ইউজ হচ্ছে? 3 নম্বর শেলে যে ইলেকট্রনটা মুভ করতেছে তার তরঙ্গের কম্পাঙ্ক কতটুকু, সেটা অনুযায়ী আমরা ওই ইলেকট্রনটার শক্তি পাবো, কারণ এখানে কম্পাঙ্ক বসাইলে এইচ এর মান আমরা জানি, সো এই ফর্মুলাতে এই শক্তি পাবো। এবং E2তে যে ইলেকট্রনটা মুভ করতেছে সেইটার তরঙ্গের কম্পাঙ্কটা কত, সেইটা এই ফর্মুলাতে বসাইলে আমি E2ও পাবো। এখন ঘটনা হচ্ছে যখন আমার ভাইয়া E3 থেকে E2তে যাচ্ছে, মনে রাখো ওপরের শেল থেকে যখন নিচের শেলে নামতেছে তখন আমার শক্তির বিকিরণ, আবার বলি, ওপর থেকে নিচে, কোন ওপর থেকে নিচে ভাইয়া? ওপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে। ঠিক তখন আমার কি হচ্ছে, ঠিক তখন আমার শক্তির বিকিরণ, ঠিক আছে। আর যখন নিচ থেকে উপরে তখন আমার হচ্ছে শক্তির শোষণ,
আচ্ছা, শক্তির বিকিরণ কি, শক্তির শোষণ কি? আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, ওপর থেকে যখন নিচে যাচ্ছে তার মানে কি? তার মানে হচ্ছে আমার, যদি আমি ডেল ই চিন্তা করি, অবশ্যই সেটা হবে E3 মাইনাস E2, তাই তো? আমার যেহেতু E3টা বেশি, সো ডেল ইটা বের করলাম। সো এই ডেল ই পরিমাণ শক্তি আমার কি হবে? এই ডেল ই পরিমাণ শক্তি আমার বিকিরিত হচ্ছে যখন কোনো একটা 3 নাম্বার শেলে থাকা ইলেকট্রন 2 নাম্বার শেলে চলে আসতেছে, তখন আমার এই পরিমাণ শক্তিটা বিকিরিত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বিকিরিত আর শোষিত হওয়া মানে কি? বিকিরিত হওয়া মানে হচ্ছে ওই সিস্টেমটা থেকে, বা এখানে সিস্টেমটা কি, পরমাণু, এই পরমাণুটা থেকে শক্তিটা বাইরের দিকে বের হয়ে যাবে। আর যদি আমার 2 নাম্বার শেল থেকে 3 নাম্বার শেলে যাইতে হচ্ছে, তার মানে কি, আমার এই 2 নাম্বার শেলের যে ইলেকট্রনটা ছিল তার শক্তি তো কম ছিল, তাকে এখন 3 নাম্বার শেলের বেশি শক্তিকে উপরে উঠতে গেলে অবশ্যই ওই ইলেকট্রনটার শক্তি নিজে পাইতে হবে বা শোষণ করতে হবে। এইটাকেই বলা হয় হচ্ছে শোষণ। ইলেকট্রনটা শক্তি শোষণ করে ওপরে শেলে যায় আর শক্তি বিকিরণ করে নিচের শেলে নেমে আসে। ঠিক আছে ভাই, এটা ছিল হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধারণা, প্ল্যাঙ্কের ফর্মুলা এবং প্ল্যাঙ্কের ফর্মুলার অ্যাপ্লিকেশন, যেটা আমরা বর্ণালীর মাধ্যমে দেখতে পাইলাম। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। আমরা আশা করি বোর পরমাণু মডেলটা আগামী কোনো ক্লাসে নেব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।